হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আপনার মতো চরিত্রহীন গুন্ডা মস্তান লাফাঙ্গাদের মারপিট করে বেড়ানো এমপিকে আমি আজীবন বিয়ে করব না। লাগলে সারাজীবন কুমারী থাকবো, তাও আপনাকে বিয়ে করব না। ব্যালকনি রেলিংয়ে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে সাদেব রাঙা পাঞ্জাবি গায়ে এক যুবক। রমণী রণমূর্তি চিত্তে বলা আক্রোশপূর্ব শব্দগুলো যেন তার কর্ণকুহরে পৌঁছায়নি। তার ভাবভঙ্গি দেখে সেটাই মনে হচ্ছে। আক্রোশ নিয়ে এক প্রকার চিলিয়ে কথাগুলো বলে থামলো তার সামনে দাঁড়ানো আনায়া নামক রমণী। কিন্তু অবাক হলো এমপি সাহেবের এমন শান্ত রূপ দেখে। মানুষটা তো এতক্ষণে রাগে গটগট পায়ে কক্ষ ত্যাগ করার কথা ছিল, কিন্তু তারা হয়ে ঘটনা বিপরীত দিকে দেখে আনায়া কিছুটা অবাক হলো, তবে বুঝতে দিল না। অর্ণব ধীর পায়ে এগিয়ে আসছে আনায়ার দিকে। আনায়া আচমকা অর্ণবকে তার দিকে এগোতে দেখে ভড়কে গেল। সরে যেতে নিলে সামনে দাঁড়ানো অর্ণব নামক পুরুষটা তা হতে দিল না। রমণী দুই পাশে ব্যালকনির রেলিংয়ে হাত দিয়ে আটকে ফেল। আনায়ার সরার জায়গা নেই। অর্ণব কিছুটা এগিয়ে হুট করে আলিঙ্গনে আবদ্ধ করে নিল আনায়াকে। অতঃপর শুধালো, আমি কি তোমাকে এভাবে জড়িয়ে ধরেছি? আনায়া কিছু বুঝতে পারল না, না বুঝেই মাথা নেড়ে নাকচ করলো। এরপর অর্ণব ঝুঁকে ওষ্ঠ ছুঁয়ে দিল আনায়ার কপালে। আমি কি তোমাকে এভাবে কিস করেছি? এবারও রমণী ক্যাবলাকান্তে নেয় মাথা নেড়ে নাকচ করলো। অর্ণব নামক পুরুষটি ঠোঁটের কোণে ফুটে উঠল তীর্যক হাসি। সেই হাসি বজায় রেখেই এগিয়ে গেল রমণীর ওষ্ঠের দিকে। রমণী হয়তো বুঝে ফেলল অর্ণব নামক পুরুষটির ফন্দি। পট করে হস্ত দ্বারা ঢেকে ফেলল নিজের অধর জোড়া। অর্ণব তার কাণ্ড দেখে হেসে ফেলল। হাসি বজায় রেখে জিজ্ঞাসা করল, কিস করেছি তোমার লিপে? আনায়া একই ভঙ্গিতে না বোঝালো। এবার অর্ণবের ঠোঁটের কোণে থাকা হাসি আরো দীর্ঘ হলো। তাহলে চরিত্রহীন বললে কেন? চরিত্রহীনরা আর যাই হোক পদ্ম করে সুন্দরী রমণীর সামনে সপুরুষ বেশে থাকে না। আনায়া কোনো জবাব দিল না, যেন সে মৌনতা পালন করছে। অর্ণব শান্ত ভঙ্গিতে তাকালো চোখে আনায়ার চোখে। চোখে চোখ পড়তেই কেমন যেন অনুভূতি হলো। অনুভূতি এক অদ্ভুত এক অনুভূতি। চোখে চোখ রেখেই দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলো, ঘৃণা করো আমায় নাকি আমার পেশাকে? আমি এমপি বলেই কি তোমার এত সব বাহানা? একটু সময় নিল আনায়া। অতঃপর মৃদু স্বরে বলে উঠল, রাজনীতি করা মানুষ আমি ঘৃণা করি। রাজনীতি করা নেতা কখনো সুপুরুষ হতে পারে না। তাদের চরিত্র হয় নর্দমার ময়লা পানির মতো। সবাই এক নামে, সব জায়গা ভালো খারাপ আছে। তবে রাজনীতিতে ভালোর অস্তিত্ব নেই। এতটা কি না রাজনীতি? আপনার ধারণার চেয়েও বেশি। থাকলেও আমার কিছু করার নেই। তোমাকে রাজনীতি করা এই মানুষটাকে বিয়ে করতে হবে, তার সাথে সংসার করতে হবে। কোনোদিনও না। প্রয়োজনে ভিখারি কোনো ছেলেকে বিয়ে করব, তাও আপনাকে না। ও কথা মাথাও এনো না মেয়ে। তোমার আশেপাশে অন্য কেউ এলে তাকে সরাতেই আশিয়ান শিকদার অর্ণবের 2 মিনিটও লাগবে না। তাই ভালোই ভালো বিয়েতে রাজি হয়ে যাও, এটাই ভালো হবে। দেখুন মিস্টার। অর্ণব আয়ানার কথায় ঠোঁট কামড়ে ধরে হাসল। আনায়াকে থামিয়ে দিয়ে বলল, দেখা দেখির সময় এখনো পড়ে আছে, আপাতত বিয়েতে রাজি হলেই হবে। কথাটা বলে আনায়ের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে চলে গেল। পেছন থেকে আনায়া বিড়বিড় করে বলে উঠল, অসভ্য এমপি। ততক্ষণে অর্ণব এগিয়ে গেছে অনেকটা, রুমে দরজার কাছাকাছি। আনায়ার কথা শুনে পেছনে ফিরে হেসে দরজা খুলল। এমন সময় হুড়মুড় করে নিচে পড়ে গেল মিহি আর আরশা। মিহি নিচে, তার উপর আরশা। আরশা ওপরে থাকায় উঠে দৌড় কাকে বলে। মিহি কোনো মতে উঠে হিহি করে হেসে বলল, বড় মা ডাকতে পাঠিয়েছিল, নিচে যেতে বলেছে।
এই বলে ও দিল ভোঁ দৌড়। আনায়া নিজের বেস্ট ফ্রেন্ড আর বোনের কাহিনী দেখে লজ্জিত। বেস্ট ফ্রেন্ডকে দেখতে আসার খুশিতে আরশা লাফিয়ে লাফিয়ে চলে এসেছে। পাশাপাশি বাড়ি হওয়ার সুফল আর কি। এরা যে আড়ি পাততে এসেছে এতে কোনো সন্দেহ নেই আনায়ার। অর্ণব গটগট পায়ে চলে গেল। আয়না সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আকাশপানে তাকালো। তার কোনো কালেই রাজনীতি পছন্দ ছিল না। রাজনীতি যেন তার শত্রু। দু চোখে দেখতে পায় না সে রাজনীতি। আর রাজনীতি করা মানুষের কথা আর কি বলবে। আনায়া ধারণা মতে রাজনীতি করার সকল মানুষ অসাধু। আর পুরুষ হলে তো কথাই নেই। কয়েকদিন আগে নিউজ আর্টিকেলে পড়েছিল এক নেতার কুকর্মের কথা। তারপর থেকে ভেবে নিয়েছে জীবনে আর যাই হোক রাজনীতিবিদ বিয়ে করবে না। কিন্তু শেষমেশ তার কপালে কি যে আছে কে জানে। আশরাফ খান এবং আশালতা বেগমের একমাত্র আদরের কন্যা শেহরিশ আনায়া। অনার্স প্রথম বর্ষের ছাত্রী আনায়া সবে কয়েকদিন হলো কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে। আনায়ার বড় দুজন ভাই রয়েছে। আনায়ার বড় ভাই আব্দুল্লাহ খান আয়ান, আয়ানের স্ত্রী নীলিমা, আর তাদের 4 বছরের কন্যা নাদিয়া। ছোট ভাই আদ্রিয়ান খান আবির। আনায়াদের যৌথ পরিবার। আশরাফ সাহেবের 2 ভাই, তার ছোট ভাই আকরাম খান, আকরাম খানের স্ত্রী মাহিলা বেগম। তাদের 2 ছেলে মেয়ে, মাহির এবং মিহি। মাহির অনার্স 4th বর্ষে এবং মিহি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আশরাফ সাহেব, আকরাম সাহেব, আয়ান এবং আবির সবাই মিলে ব্যবসা দেখাশুনো করে। ইমতিয়াজ সিকদারের এবং মেহনাজ বেগমের একমাত্র পুত্র আশিয়ান সিকদার অর্ণব। তবে অর্ণবের একটা ছোট্ট বোন আছে, অহনা। ইমতিয়াজ সিকদাররা 3 ভাই বোন। ছোট ভাই ইলিয়াস সিকদার, তার স্ত্রী জেসমিন বেগম। তাদের 2 ছেলে 1 মেয়ে, জারিফ, জিহাদ, জিয়া। ইমতিয়াজ সাহেবের একমাত্র বোন রোহানা বেগম, তার একমাত্র মেয়ে লাবণ্য। অর্ণবের দাদা ইমতিয়াজ সিকদার ছিলেন একজন তুখোর রাজনীতিবিদ। সেই সূত্রে অর্ণবের বাবাও রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু অর্ণবের চাচা রাজনীতিতে না জড়িয়ে নিজের শখের পেশা ডাক্তারি বেছে নিয়েছেন। অর্ণবের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল দাদা আর বাবার মতো রাজনীতি করবে। রাজনীতি তার ভালোবাসা। রাজনৈতিক পরিবার হওয়ায় রাজনীতি যেন তার রক্তের সাথে মিশে গেছে। তাই তো বিদেশে থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে রাজনীতিতে যুক্ত হয়েছে। এই তো কয়েকদিন আগেই হওয়ার নির্বাচনের বিপুল ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছে। আনায়া বসে আছে নিজের রুমে। তার কাছে সবকিছু কেমন বিরক্ত লাগছে। অর্ণবরা চলে গেছে সেই বিকেলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে এখন রাত। এক মনে সিলিংয়ের পানে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। ওর ভাবনার মাঝেই আগমন হলো আরশার। আরশা এসে ধপাস করে শুয়ে পড়ল আনায়ার পাশে। আয়না কিছু বলল না। আরশা উৎসাহিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, জিজু কেমন লাগলো দোস্ত? ভালো না। আরশা ভুরু কুঁচকে নিল, চোখ ছোট ছোট করে আয়নার দিকে তাকালো। রাজনীতি করে বলি? তুই তো জানিস ইয়ার আমি রাজনীতি আর রাজনীতি করা মানুষ দুটোর একটাকেও দেখতে পারি না। কিন্তু আনায়া, এটা তোর ভুল ধারণা। সবাই এক হয় না। হয়তো। আরশা সিলিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে বুঝিয়ে লাভ নেই। একবার যখন বলেছে তো বলেছে, একে 1000 বার বোঝালেও সেই এক কথাই বলবে। আরশা হতাশ কণ্ঠে বলল, আমার মানুষটাকে দেখে খারাপ মনে হয় না। এর আগেও তো ভাইয়াকে অনেকবার দেখেছি, কখনোই তাকে খারাপ মনে হয়নি। বাকিটা তোর ইচ্ছে। আরশা উঠে চলে গেল। আনায়া এবার ওর যাওয়ার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফের তাকালো সিলিংয়ে। ভাবনায় আসছে হাজারো প্রশ্ন। তবে আনায়ার মাঝে উত্তর খোঁজার কোনো প্রয়াস নেই। সকাল সকাল আনায়া রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে ব্যস্ত হাতে চিরুনি চালাচ্ছে চুলের ভাঁজে। তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো রকমে ব্যাগটা কাঁধে নিয়ে ছুটল নিচে। নিচে ডাইনিং টেবিলে বসে আছে আশরাফ খান, আয়ান আর আবির। আনায়া যে ধপাস করে আবিরের পাশে বসে পড়ল। আবির আয়ানার চুল টেনে ধরে বলল, কি সমস্যা? আস্তে ধীরে ভদ্রভাবে বসতে পারিস না?
ভাইয়া চুল ছাড়ো, লাগছে। আবির কথা না বাড়িয়ে চুল ছেড়ে দিল। আশরাফ সাহেব এক মনে খাবার খাচ্ছিলেন। শব্দ পেয়ে চোখ তুলে তাকালেন। আয়ানের কোলে বসা নাদিয়াও খাওয়া বাদ দিয়ে তাকালো আনায়ার দিকে। আনায়া সেগুলো খেয়াল না করেই হাঁক ছাড়লো খাবারের জন্য। আশালতা বেগম মেয়ের খাবার দিয়ে গেলেন। আনায়া খাবার খাচ্ছে। এমন সময় আশরাফ সাহেব কাশি দিয়ে জিজ্ঞাসা করলেন, কি ভাবলে আনায়া? আনায়া তার বাবার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, কোন বিষয়ে? বিয়ের বিষয়। আনায়া খেতে খেতে জবাব দিল, আমি এখন বিয়ে করব না বাবা। অর্ণবকে পছন্দ হয়নি? আনায়া আবার গম্ভীর হলো কিছুটা। মুখে গাম্ভীর্য বজায় রেখেই বলল, তুমি তো জানো বাবা, রাজনীতি করা ছেলে আমার একদম পছন্দ না। রাজনীতি করা সবাই এক হয় না মা। ছেলেটা এর আগেও আবিরের সাথে কয়েকবার বাড়িতে এসেছে। তার কোনো খারাপ দিক লক্ষ্য করেছো? না। আনায়া ভাবলো, তবে খারাপ কিছু পেল না, তাই মাথা নাড়িয়ে না বলল। তাহলে সমস্যা কোথায়? বাবা, ভাইয়ার বন্ধু হিসেবে তখন সে বাড়িতে আসতো, কিন্তু এখন কথাটা সারা জীবনের। তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব, তবে ওই এমপিকে বাদে। আশরাফ সাহেব হতাশার নিঃশ্বাস ছাড়লেন। মেয়ে তার নাছর বান্দা, বুঝেও লাভ নেই। এবার মুখ খুলল আবির। বনু, অর্ণব যথেষ্ট ভালো ছেলে। প্রায় অনেক বছরের ফ্রেন্ডশিপ আমাদের। স্কুল কলেজ ভার্সিটি শেষ করে এখন দুজন কর্মজীবনে আছি। ওকে এই পর্যন্ত কোনো মেয়ের সাথে ভালো করে মিশতেই দেখিনি। সবচেয়ে বড় কথা, সবাই তো। আয়ানা আবিরকে থামিয়ে দিল। হয়েছে ভাইয়া, বন্ধুর হয়ে আর সাফাই গাইতে হবে না। তোমার বন্ধু কতটা সাধু সেটা আমার কালকেই বোঝা হয়ে গিয়েছে। বলে উঠে দাঁড়ালো আনায়া। মেজাজ বিগড়ে গেছে তার। উঠে সদর দরজা দিয়ে হাঁটা দিল। ভাবতে লাগলো কাল বিকেলের ঘটনা। অর্ণব নিচে যাওয়ার পর ও আর নিচে যায়নি, নিজের রুমেই ছিল। হঠাৎ কি মনে করে ব্যালকনিতে গেল। অর্ণবরা তখন সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। হুট করেই অর্ণব ওপর দিকে তাকালো। চোকাচোকি হলো দুজনের। আনায়া চোখ সরিয়ে নিবে তার পূর্বেই অর্ণব ঠোঁট গোল করে কিস দেওয়ার ভঙ্গিমা করলো। আনায়া ভরকে গেল খানিকটা। অর্ণব হেসে চলে গেল। আনায়া মনে মনে অর্ণবকে বকা দিতে ভুলল না। এই অসভ্য এমপি নাকি আবার ভালো, এটাও তাকে বিশ্বাস করতে হবে। আনায়া গেটের বাইরে বেরিয়ে দেখলো আরশা দাঁড়িয়ে আছে। আনায়াকে একা দেখে জিজ্ঞাসা করলো, কিরে তুই একা যে? আর কারোর সাথে থাকার কথা ছিল নাকি? বর্ষা খানিকটা আমতা আমতা করলো। আনায়া ওর অবস্থা দেখে হেসে দিল। আরশার গাল টেনে দিয়ে বলল, ভাইয়া খাচ্ছে, থাক, এখন দেখতে না পেলে রাতে এসে দেখে যাস। আরশা কোমরে হাত গুজে বলল, আমার কি ঠেকা পড়েছে নাকি তোর ভাইকে দেখার? সামনে পড়লে দেখবো, না হয় নাই। দেখাই যায় সব, কার ঠেকা পড়েছে আর কার না। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আরশা রিস্কা ডাকতেই দুজন উঠে বসলো। এমনি প্রতিদিন আবির আনায়া আর আরশাকে ভার্সিটিতে দিয়ে আসে। আজকের আনায়া রেগে চলে আসায় আবিরকে ফেলেই চলে এসেছে। রিস্কা চলা শুরু করলো আপন গন্তব্যে। আবির বেরিয়ে এসে বনুকে খুঁজলো। বাড়ির বাইরে এসে না পেয়ে বুঝলো আনায়া রাগ করে চলে গেছে। আবিরও বেশি না ভেবে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। রিক্সা এসে ভার্সিটির সামনে থামতেই ওরা নেমে গেল। ভাড়া মিটিয়ে ঢুকলো ভার্সিটির ভিতরে। এই নিয়ে সপ্তাহখানেক হবে আনায়া ভার্সিটি এসেছে। তেমন কাউকে চেনে না। আরশার হাত ধরে মাঠ পেরিয়ে নিজের ডিপার্টমেন্টের দিকে যেতে নিবে এমন সময় কেউ ডেকে উঠল। এই যে নীলপরি, এদিকে এসো। আনায়া নিজের দিকে ভালো করে খেয়াল করলো। ওর গায়ে নীল রঙের চুড়িদার। আনায়া থেমে গেল। আরশা ফিসফিস করে বলল, থামিস না, চল, এরা সিনিয়র, পরে দেখা যাবে র্যাক দিবে। আরশার কথা শুনে আনায়া ফের এগোতে নিলে ছেলেগুলো আবার ডেকে উঠল। আনায়া পিছু ফিরে জিজ্ঞাসা করলো, আমাকে বলছেন? হ্যাঁ নীলপরি, তোমাকেই বলছি। এদিকে এসো দেখি।
এদিকে সিনিয়র ভাইয়েরা বসে আসে, তাদের সাথেও একটু পরিচিত হয়ে যাও। আনায়া বুঝতে পারলো এরা র্যাগিং দেওয়ার জন্যই ডাকছে। আনায়া আরশার দিকে তাকালো। বেচারি শুকনো ঢোক গিলে ভীতু চোখে আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়া শক্ত হাতে আরশার হাত চেপে ছেলেগুলোর সামনে এগিয়ে গেল। হেসে বলল, কিছু বলবেন ভাইয়া? আসলে আমাদের ক্লাস ছিল তো, ক্লাসের চাপও। নীলপরি, গান জানো? না। তাহলে তো হলো না পরি। আরশা বলল, ভাইয়া এবার আমরা যাই, ক্লাসে দেরি হচ্ছে। ছেলেগুলোর মাঝে এক শব্দ করে হেসে বলল, এত তারা কিসের পরি? আগে ভাইয়াদের সাথে পরিচিত হও, তারপর না হয় যেও। আরশা আর কিছু বলার মতো খুঁজে পেল না। ছেলেটা এবার হাফ ছেড়ে তাকালো। এই নিশান, কই তুই? এদিকে আয়। দেখেছে আকাশ থেকে নীল রঙের পরি নেমে এসেছে ধরণীতে। বলে কেমন করে যেন হাসলো। আনায়ার এদের মতলব ভালো লাগছে না। ও পাচ্ছে না ছেলেগুলোকে কিছু বলতে। সবে কয়েকদিন হলো ভার্সিটিতে জয়েন করেছে, এখনই কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছে না, তাই চুপচাপ সহ্য করে যাচ্ছে। আনায়ার ভাবনার মাঝেই আগমন ঘটল নিশানের। ঠোঁটে সিগারেট চেপে ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে এলো। আনায়ার আশেপাশে ঘুরে ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে উঠল, মামা এ তো সত্যি নীল পরি। দিল খুশ হো গয়া। ইচ্ছা করছে পরিটাকে খাঁচায় বন্দি করে রাখি, কেউ যেন দেখতে না পারে। কথাগুলো বলে জঘন্য রকমের হাসি দিল। আনায়ার গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে জুতো খুলে নিশানের মুখে মারতে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আনায়ার চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, দেখে মনে হচ্ছে পারলে চোখ দিয়েই ও নিশানকে ভস্ম করে দিত। আনায়া রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগেই আরশাকে থামিয়ে দিয়ে বলল, ভাইয়া আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমরা গেলাম, পরের সময় করে পরিচিত হয়ে যাব। বলে কোনো রকমে মুখে হাসি ফুটিয়ে চলে এলো। আনায়া শেষবার আসার আগে নিশানের দিকে রক্তিম দৃষ্টি ফেলতে ভুলল না। আনায়া চলে গেলে নিশান সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে পাশে থাকা এক ছেলেকে বলল, পরির ডিটেলস বের কর, পরিটাকে হেব্বি ভাল লাগছে। সেটা মাথা নেড়ে সায় জানালো। আনায়া ক্লাসে এসেও রাগে ফোঁসফোঁস করছে। আরশা কোনো মতে ওকে শান্ত করলো। অপরদিকে অর্ণব সারাদিন ব্যস্ততার মাঝে ছিল। রাত 9টা নাগাদ বাড়ি এসে বিছানায় গায়ে এলিয়ে দিল। ঘামে ভেজা পাঞ্জাবির সুটাম দেহের সাথে লেপ্টে আছে। গরমে নাজেহাল অবস্থা বেচারার। পাঞ্জাবির বোতামগুলো একে একে খুলে ফেলল। এখন কিছুটা ভালো লাগছে। হঠাৎ মাথায় এলো আনায়া নামক রমণীর কথা। সারাদিনের ব্যস্ততায় খবর নেওয়া হয়নি। মেয়েটা কি রাজি হলো নাকি নাকচ করে দিল? ভাবতে ভাবতে পাঞ্জাবির পকেট হাতড়ে ফোনটা বের করে ডায়াল করলো আয়নার নাম্বারে। পড়তে বসেছে আনায়া। বরাবরই মেয়েটা মেধাবী ছাত্রী, পড়া নিয়ে সিরিয়াস। যেখানে ভার্সিটিতে উঠে ছেলেমেয়েরা পড়া বাদ দিয়ে আড্ডা দেয়, সেখানে ও সপ্তাহখানেক ক্লাস করেই বই খাতা নিয়ে বসে পড়েছে। পাশে রাখা ফোন বাজতেই দেখে সেদিকে তাকালো। স্ক্রিনে অচেনা নাম্বার দেখে কেটে দিল। অপরিচিত নাম্বার থেকে কল এলে সবসময় এমনটাই করে। আবার ফোনটা বেজে উঠল। আনায়া এবারও কেটে দিল। 3বারের মাথায় ভাবলো হয়তো পরিচিত কেউ নতুন নাম্বার দিয়ে কল দিচ্ছে। সেই ভেবে কল রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে ভেসে এলো ধমকের সুর। কি সমস্যা? ফোন রিসিভ না করে বারবার কেটে দিচ্ছিলে কেন? আনায়ার মেজাজ চটে গেল। চিনে না জানে না ফোন দিয়ে ঝাড়ি দেওয়া হচ্ছে। কে আপনি ভাই? চিনেন না জানেন না একটা মেয়েকে ফোন দিয়ে রাত বিরতে ঝাড়ছেন? ভাই না, তোমার ভবিষ্যৎ জামাই বলছি মেয়ে। আমার বউ, আমি যখন ইচ্ছে ফোন দিতেই পারি। আনায়া বুঝতে দেরি হলো না ফোন দেওয়া মানুষটা যে অর্ণব। এক মিনিট, আপনার বউকে? কেন? তুমি? আপনার আমার বিয়ে হলো কবে যে বউ বউ করছেন? বিয়ে হয়নি, তবে হতে কতক্ষণ? জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন মিস্টার। এই জীবনে আমি আপনাকে বিয়ে করছি না। দেখা যাবে কে কাকে বিয়ে করে আর না। এখন জলদি করে নাম্বারটা জামাই নামে সেভ করে নাও তো। চাইলে জান প্রাণ কলিজাও দিতে পারো, আই ডোন্ট মাইন্ড। আপনি আপনার বাজে বকা বন্ধ করবেন? পড়ছি, ডিস্টার্ব করবেন না, রাখছি।
কথাগুলো বলেই আনায়া ফট করে কল কেটে দিল। পড়ার সময় ডিস্টার্ব জিনিসটা ওর মোটেও পছন্দ না, কিন্তু ভাবনার বিষয় এই যে ওর নাম্বার এই লোক কোথায় পেল। অপরদিকে অর্ণব আনায়ার কাণ্ডে কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইল, তারপর কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল।